প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত। আমি সমীর কান্তি নাথ, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান, চট্টগ্রাম কলেজ। শুরুতে আসো আমরা কিছু ছবি দেখি। এটা একটা আলু গাছ, দেখতেই চিনতে পারছো আশা করছি। পাথরকুচি, পেঁয়াজ, আদা। পরের ছবিতে একটা শিম জাতীয় উদ্ভিদ, একটা ধান, একটা স্ট্রবেরি গাছ। এটা একটা উদ্ভিদ যেটা ডালের মাধ্যমে বংশ বিস্তার করে। এমন অনেকগুলি উদ্ভিদ আছে যারা ডালের মাধ্যমে বংশ বিস্তার করে। ডাল পুঁতে দিলেই তাদের চারা উৎপন্ন হয় অথবা নতুন উদ্ভিদ তৈরি হয়। যেমন জিকা গাছ বলো, সজনে গাছ বলো, এদের ডাল পুঁতে দিলেই হয়। এটা কলা গাছ। এই সবগুলি ছবির মধ্যে একটা মিল আছে, বোঝার চেষ্টা করো। এখানে নতুন উদ্ভিদ কিভাবে বিস্তার লাভ করে সেটা দেখানো হচ্ছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমরা কি বিষয়ে পরবর্তীতে আলোচনা করতে যাচ্ছি। আমাদের আলোচনার বিষয় উদ্ভিদ প্রজনন। তাহলে প্রজনন কাকে বলে? যে প্রক্রিয়ায় কোনো জীব তার বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলা হয়। প্রজননের প্রকারভেদ। সাধারণত দু ধরনের প্রজনন দেখা যায়, যথা যৌন প্রজনন ও অযৌন প্রজনন। আমরা যে উদ্ভিদগুলি দেখলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই উদ্ভিদগুলির মধ্যে যৌন প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করা উদ্ভিদ যেমন দেখেছো, অযৌন প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করা উদ্ভিদও দেখেছো। তাহলে তুমি কিভাবে বুঝতে পারবে যে কোন উদ্ভিদটা যৌন প্রজননের মাধ্যমে সৃষ্ট উদ্ভিদ, কোন উদ্ভিদটি অযৌন প্রজননের মাধ্যমে সৃষ্ট উদ্ভিদ, অথবা কোন উদ্ভিদটা যৌন প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে, কোনটি অযৌন প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে? সাধারণত যেসব উদ্ভিদ বীজ তৈরি করে তারা যৌন প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে। আর যেসব উদ্ভিদ সাধারণত সচরাচর বীজ উৎপন্ন করে না, তারা বিভিন্ন উদ্ভিদাংশ অথবা তার শরীরের কোনো না কোনো একটা অঙ্গ দ্বারা বংশ বিস্তার করে থাকে। আর শরীরের কোনো না কোনো অঙ্গ দ্বারা যদি বংশ বিস্তার করে থাকে তাহলে সেটাকে বলি আমরা অযৌন প্রজনন। আর যদি নিষেকের মাধ্যমে বীজ উৎপন্ন করে এবং বীজ থেকে বংশ বিস্তার করে তাকে বলি আমরা যৌন প্রজনন। এবার আসি যৌন প্রজনন বলতে আমরা কি বুঝি। দেখো, এর মধ্যে আমি ডেফিনেশনটা সংযুক্ত করেছি। দুটি ভিন্ন প্রকৃতির জনন কোষ, যথা পুংজনন কোষ ও স্ত্রী জনন কোষ বা গ্যামেট, পরস্পরের সাথে মিলিত হয়ে যে প্রজনন সম্পন্ন করে তাকে যৌন প্রজনন বলা হয়। তাহলে আমরা এই সংজ্ঞা থেকে আমরা পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষ সম্পর্কে জানতে পারি। অর্থাৎ দু ধরনের জনন কোষ আমরা দেখি। পুংজনন কোষকে সাধারণত শুক্রাণু বলে, আর স্ত্রী জনন কোষকে ডিম্বাণু বলে। এখানে মনে রাখা দরকার, এই যে পুংজনন কোষকে শুক্রাণু এবং স্ত্রী জনন কোষকে ডিম্বাণু বলে, এটা সাধারণত উন্নত প্রজাতির উদ্ভিদের ক্ষেত্রে অথবা উন্নত প্রজাতির প্রাণীর ক্ষেত্রে বলা হয়ে থাকে। যৌন প্রজননের মাধ্যমে সবজি উদ্ভিদে বীজ তৈরি হয়, আর তাই বীজ দ্বারা বংশবৃদ্ধির প্রক্রিয়ায় যৌন প্রজনন, যে কথাটা আমি আগে উল্লেখ করেছি। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে
বীজ যে উৎপন্ন হয়, বীজ উৎপন্ন হওয়ার ধাপগুলি কি, কোন কোন ধাপ পেরিয়ে আসলে একটা উদ্ভিদে বীজ উৎপন্ন হয়? তাহলে মনে মনে চিন্তা করে দেখো। প্রথমে উদ্ভিদে ফুল ফোটে, ফুল যখন ফুটে তখন বিভিন্ন প্রাণী দ্বারা অথবা বাতাস দ্বারা বাহিত হয়ে পরাগায়ন ঘটে। পরাগায়নের পরে যখন নতুন ফল হয়, ফল পরিপুষ্ট হলে বীজ হয়, বীজ থেকে আবার নতুন উদ্ভিদ উৎপন্ন হয়। তাহলে উদ্ভিদের বংশ বিস্তারের এই কৌশলটা অর্থাৎ যৌন জনন নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদেরকে ফুল থেকে বীজ উৎপন্ন হওয়া পর্যন্ত প্রত্যেকটা ধাপ পর্যায়ক্রমে আলোচনা করতে হবে। এই ছবির মাধ্যমে পুং জননাঙ্গকে নির্দেশ করছে, স্ত্রী জননাঙ্গকে নির্দেশ করছে, অথবা এই যে পুং জননাঙ্গে পরাগরেণু উৎপন্ন হয় আর স্ত্রী জননাঙ্গে ডিম্বক উৎপন্ন হয়। এবার পরাগরেণু আর ডিম্বকের মিলনের মাধ্যমে আসলে পরাগরেণুতে উৎপন্ন পুংগেমেট আর ডিম্বকে উৎপন্ন হওয়া ডিম্বাণুর মিলনের মাধ্যমে নতুন উদ্ভিদ তৈরি হওয়ার প্রথম ধাপ অর্থাৎ ভ্রূণ সৃষ্টি হওয়া কাজটি সম্পন্ন। তাহলে যৌন জনন নিয়ে যদি আমরা আলোচনা করি, প্রথমে পুং জননাঙ্গ কোথায় থাকে এবং এর মাঝে পরাগরেণু কিভাবে উৎপন্ন হয়, পরাগরেণুতে পুংগেমেট কিভাবে সৃষ্টি হয়, আবার স্ত্রী জননাঙ্গ কোথায় থাকে, এর মাঝে ডিম্বক কিভাবে উৎপন্ন হয়, এই ডিম্বকের সাথে পুংগেমেটের মিলনের ফলে কিভাবে ভ্রূণ সৃষ্টি হয়, এটা পর্যায়ক্রমে আলোচনা করতে হবে। আজকের আলোচনায় আমরা পরাগধানীতে কিভাবে পরাগরেণু উৎপাদিত হয় এই পর্যায়টা অথবা এই ধাপটা নিয়ে আলোচনা করব। এবার আসো উদ্ভিদের যৌন প্রজনন সংঘটিত হওয়ার স্থান। আসলে কোথায় এই যৌন প্রজনন সংঘটিত হয়? আমি ইতপূর্বে বলেছি, এই যৌন প্রজনন সংঘটিত হওয়ার জন্য উদ্ভিদের যেই অঙ্গটি রয়েছে সেটা হচ্ছে ফুল। ফুলের সংজ্ঞা যদি আমরা দিতে যাই, তাহলে বলতে পারি যৌন জননের উদ্দেশ্যে বিশেষভাবে রূপান্তরিত বিশেষ ধরনের বিটপকে ফুল বলা। আমরা যে ফুলটা দেখতে পাচ্ছি এটা একটা একলিঙ্গিক পুষ্প বা স্ত্রী পুষ্প। এটাও একটা একলিঙ্গিক পুষ্প, এটা পুং পুষ্প। এই ফুলটা উভয়লিঙ্গিক পুষ্প। অর্থাৎ নানা ধরনের ফুল দেখতে পাই আমরা, পুং ফুল, স্ত্রী ফুল বা উভয়লিঙ্গিক ফুল। স্ত্রী পুষ্পে শুধু স্ত্রী জননাঙ্গ বা গর্ভাশয় থাকে এবং পুং পুষ্পে শুধু পুং জননাঙ্গ বা পুংকেশর থাকে, কিন্তু উভয়লিঙ্গিক পুষ্পে পুংকেশর এবং স্ত্রীকেশর উভয় অংশ থাকে। এবার আমরা একটা উভয়লিঙ্গিক পুষ্পের গঠন নিয়ে আলোচনা করব। উদ্ভিদের যৌন প্রজনন নিয়ে আলোচনা করতে গেলে একটা ফুলের গঠন নিয়ে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ফুল, এই যে যেখানে এই যে স্ত্রী কেশরটা অবস্থিত, যেই জায়গাটার উপর স্ত্রী কেশরটা বসে আছে এটাকে আমরা বলি পুষ্পাধার। সবুজ অংশটা বৃতি, সাধারণত রঙিন অংশটাকে দল বলা হয়। এই অংশটাকে বলা হচ্ছে পুংদণ্ড, তার মাথায় এই অংশটাকে বলা হচ্ছে পরাগধানী। মনে রাখা দরকার, পরাগধানী এবং পুংদণ্ড মিলে
পুংকেশর গঠিত হয়। আবার অন্যদিকে এই যে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়, এই তিনটা অংশ মিলে স্ত্রীস্তবক গঠিত হয়। স্ত্রীস্তবককে গর্ভপত্র বলা হয়। স্ত্রীস্তবকে গর্ভাশয়ের অভ্যন্তরে ডিম্বক গঠিত হয়। আজকের আলোচনায় আমরা শুধু পরাগধানীতে কিভাবে পরাগরেণু উৎপন্ন হয় সেটা নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি একটা পুংকেশর। এই পুংকেশরের মাঝখানের স্ফীত অংশটাকে বলা হচ্ছে পরাগধানী, আর তার নিচে সুতার মতো অংশটাকে বলা হয় পুংদণ্ড। এবার এই পরাগধানীর মাঝখানে যদি আমরা একটা ট্রান্সভার্স সেকশন করি অথবা প্রস্থচ্ছেদ করি, তাহলে আমরা একটা চার কোণা এই ধরনের অংশ দেখতে পাবো। পরাগধানী মূলত দুটা চেম্বারে বিভক্ত থাকে, অনেকটা বিভক্তের মতোই থাকে। তার মাঝখানে যেটা পুংদণ্ডের সাথে এই দুইটা অংশ লেগে থাকে, সেই অংশটাকে বলা হয় যোজনী বা কানেকটিভ। পরাগরেণুর বিকাশ নিয়ে আলোচনা করার আগে তাহলে আমরা যতটুকু আলোচনা করলাম সেটা নিয়ে একবার রিকেপ করে দেখি। সপুষ্পক উদ্ভিদের পুংজননাঙ্গ বলতে পুংস্তবকের প্রত্যেকটা পুংকেশরকে বোঝায়। পুংকেশরকে ইংরেজিতে স্টামেন বলে। পুংস্তবকে এক বা একাধিক পুংকেশর থাকতে পারে। পুংকেশরের নিচে দণ্ডাকার যে পুংদণ্ড আর মাথায় যে স্ফীত অংশ থাকে তাকে পরাগধানী বলা হয়। পরাগধানীর দুখণ্ডের মধ্যবর্তী অংশকে যোজনী বা কানেকটিভ বলা হয়। এই বিষয়গুলি আমরা আমাদের যতটুকুন পাঠ আগালাম ততটুকুন পর্যন্ত আমরা এই বিষয়গুলি জানতে পারলাম। এবার আসি পরাগধানী প্রসঙ্গে। পরাগধানী অনেকটা চার কোণা। আমরা ছবিটা দেখি, চার। দেখো, এই চার কোণার প্রতিটি কোণার কিছু কোষ আশেপাশের কোষ থেকে বড় হয় এবং এদের বড় নিউক্লিয়াস ও ঘন সাইটোপ্লাজম থাকে। এইসব কোষকে আর্কিস্পোরিয়াল কোষ বলা হয়। আর্কিস্পোরিয়াল কোষ দুই ভাগে ভাগ। পরিধির দিকে অর্থাৎ এই সাইডে পরিধির দিকে দেয়াল কোষ, আর ভিতরের দিকে প্রাথমিক জনন। এই যে প্রাথমিক জনন কোষ, এই প্রাথমিক জনন কোষ থেকেই মূলত পরাগরেণু উৎপন্ন হয়। আমরা দেখতে পাচ্ছি একটা পরাগধানী বা অ্যান্থারের ট্রান্সভার্স সেকশন। এটা মূলত উপরের অংশ কেটে নেওয়া হয়েছে এর ভিতরের অংশগুলি যাতে সহজে বোঝা যায়, চেনা যায়, এই জন্য কিভাবে দেখানো হচ্ছে। এই যে থলির মতো অংশটা, এই যে প্যাকেটের মতো অংশটা হচ্ছে পরাগথলি, তার মধ্যবর্তী কোষগুলো হচ্ছে পরাগ মাতৃকোষ, আর এই যে প্রাচীরের দিকের অংশটাকে বলা হচ্ছে টেপেটাম। এখন আমরা দেখব পরাগ মাতৃকোষ আর টেপেটাম কিভাবে উৎপন্ন হয়। দেয়াল কোষ 3 থেকে 5টি স্তর বিশিষ্ট প্রাচীর গঠন করে। এই প্রাচীর বেষ্টিত থলির ন্যায় অংশকে পরাগথলি বলে। আমরা একটা ছবি দেখি, এই ছবির মাধ্যমে আমরা আরো পরিষ্কার ধারণা লাভ করব। এই দেখো, এই যে কোষটা, এখানে 3টা প্রাচীর দেখাচ্ছে। এটা 3 থেকে 5 প্রাচীর বিশিষ্ট হতে পারে। এই অংশটাকে বলা হয় মূলত দেওয়াল কোষ। তাহলে এই যে আর্কিস্পোরিয়াল সেল, সেটা ভাগ হয়ে
পরিধির দিকে দেয়াল কোষ আর কেন্দ্রের দিকে প্রাথমিক জনন কোষ তৈরি করে। এই যে সবুজ রঙের যে অংশটা চিহ্নিত করা আছে সেটাকে বলা হয় টেপেটা। আর এই যে ভিতরের এই টিস্যুটাকে বলা হয় আর্কিস্পোরিয়াল টিস্যুটা। কোন উদ্ভিদে একটা হতে পারে, কোন উদ্ভিদে একাধিক হতে পারে। এটা উদ্ভিদের প্রকার এবং প্রকৃতির উপর নির্ভর করে কয়টা কোষ হবে সেটা উদ্ভিদের প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে আমরা দেখি প্রাথমিক জনন কোষ সরাসরি পরাগ মাতৃকোষ, এই যে এগুলি পরাগ মাতৃকোষ তৈরি করে এবং এই পরাগ মাতৃকোষগুলি একটা হতে পারে, অনেকগুলিও হতে পারে। দেয়াল কোষ দ্বারা সৃষ্ট প্রাচীরের সবচেয়ে ভিতরের স্তরকে টেপেটাম বলে। দেখো এই দেয়াল কোষ, এই যে সবুজ অংশটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সবচেয়ে ভিতরের অংশ, এটাকে বলা হয় টেপেটাম। এইটা যখন গলে যায়, এই ডানের ছবিটা দেখো, এটা গলে গেলে পরে ধীরে ধীরে দেওয়াল কোষটাও গলে যায় এবং পরবর্তীতে এইখানে যে স্পোরগুলি সৃষ্টি হয় সেগুলি বের হয়। দেখো এখানে এই যে পরাগ মাতৃকোষ, এইখানে দেখতে পাচ্ছ পরাগ মাতৃকোষ, এই পরাগ মাতৃকোষগুলি কিন্তু ডিপ্লয়েড অবস্থায় থাকে। কারণ এই যে এন্থারটা ছিল মূল উদ্ভিদ বা স্পোরোফাইটিক বা ডিপ্লয়েড উদ্ভিদের অংশ, সেইটা থেকে পরাগ মাতৃকোষ হয়েছে, তাহলে সেটাও ডিপ্লয়েড। পরাগ মাতৃকোষ থেকে এই যে পরাগ মাতৃকোষ যখন মিয়োসিস সেল ডিভিশনে যাবে তখনই কোষগুলি হ্যাপ্লয়েড। কিভাবে হয় আমরা আরেকটু ডিটেইল দেখব। এই ছবিতে একটা পরাগধানীর প্রস্থচ্ছেদ দেখা যাচ্ছে, এখানে অনেকগুলি পরাগ মাতৃকোষ দেখতে পাচ্ছি আমরা। এই পরাগ মাতৃকোষ এর চারে মাতৃকোষকে বেষ্টন করে যে থলির মতো অংশ সেটাকে বলা হয় পরাগথলি বা পোলেন স্যাক। আমরা যদি পোলেন স্যাক একটু বড় করে দেখি, দেখো এই যে পরাগ মাতৃকোষ অথবা মিয়োসিস 1 হলো, তারপর মিয়োসিস 2। তার মানে এই যে ডিপ্লয়েড কোষটা হ্যাপ্লয়েড কোষে পরিণত হয়। এইভাবে অনেকগুলি পরাগরেণু সৃষ্টি হয়। পরের ছবিতে আমরা আরেকটু ডিটেইল দেখব। এটা একটা পরাগ মাতৃকোষ। পরাগ মাতৃকোষ থেকে প্রথমে ফার্স্ট মিয়োসিস হলো, তারপর সেকেন্ড মিয়োসিস। এই সেকেন্ড মিয়োসিস হওয়ার পর এই ডিপ্লয়েড সেলটা যখন হ্যাপ্লয়েড হয়ে গেল তখনও এরা একটা একটার সাথে জড়াজড়ি অবস্থায় থাকে। এটাকে বলা হয় পোলেন টেট্রাড বা পরাগ চতুষ্টয়। এই পোলেন টেট্রাড পরবর্তীতে একটা থেকে একটা বিচ্ছিন্ন হয়ে একটা পূর্ণাঙ্গ পরাগরেণু তৈরি করে। শুরুতেই এটা একটা নিউক্লিয়াস থাকে, পরবর্তীতে ওই নিউক্লিয়াসটি ভাগ হয়ে দুইটা অসম আকৃতির নিউক্লিয়াসে পরিণত হবে। পরাগরেণুর এই যে দুটা ছবি, এই দুটা ছবি দুটা স্টেজের প্রতিনিধিত্ব করে। একটা নিউক্লিয়াস ভাগ হয়ে যাওয়ার পূর্বের ছবি, আর একটি নিউক্লিয়াস ভাগ হওয়ার পরের ছবি। পুরো বিষয়টা একবার সামারাইজ করি তাহলে আমরা দেখতে পাবো একটা উদ্ভিদের সেই এন্থারের মধ্যে পরাগ মাতৃকোষ উৎপন্ন হয়। পরাগ মাতৃকোষে ক্রমাগত বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড পরাগরেণু উৎপন্ন হয়। হ্যাপ্লয়েড পরাগরেণুগুলি ইনিশিয়ালি 4টা একসাথে থাকে, যাদেরকে পোলেন টেট্রাড বলে। এই পোলেন টেট্রাড পোলেন স্যাকটা বিগলিত হয়ে যখন বাইরে আসে
তখন একটা একটা থেকে আলাদা হয়ে যায়। আশা করছি আজকের আলোচনা থেকে তোমরা উদ্ভিদের যৌন প্রজননের একটি ধাপ পরাগধানী থেকে পরাগ রেণু উৎপাদন পর্যন্ত বিষয়টি সুন্দরভাবে বুঝতে সক্ষম হয়েছে। এবার আসো আমরা কতগুলি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। প্রজনন কাকে বলে? উদ্ভিদে প্রজনন কত ধরনের হয়? নিষেক ক্রিয়ার মাধ্যমে সংঘটিত প্রজননকে কি বলে? স্ত্রী কেশর কতটি অংশ নিয়ে গঠিত হয়? পরাগ মাতৃকোষে কি ঘটে? পুংকেশর কতটি অংশ নিয়ে গঠিত হয়? পরাগধানীর কোন কোষস্তর পরাগ রেণুর পুষ্টি যোগায়? আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসসমূহে আমরা পর্যায়ক্রমে উদ্ভিদ প্রজননের পরবর্তী ধাপগুলি ধারাবাহিকভাবে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাই।